পরিদর্শকের কার্যালয়ের জন্য চিতপুরে একটি বাড়ি ক্রয় করেছে নবীন কুমার। নতুনভাবে সবকিছু সজ্জিত করা হচ্ছে। সম্পাদকের কক্ষটি দ্বিতলে। অগ্রহায়ণ মাসের এক দ্বিপ্রহরে নবীন কুমারের জুড়ি গাড়ি সেই গৃহের সামনে থামল। আজ থেকে সে দৈনিক এই পত্রিকাটির পরিচালনা ও সম্পাদনার ভার গ্রহণ করবে। জগমোহন তর্কালঙ্কার ও মদনমোহন গোস্বামী নামের দুই ব্রাহ্মণ নবীন কুমারকে অভ্যর্থনা জানিয়ে সম্ভ্রমে নিয়ে এলো দ্বিতলে। এই ব্রাহ্মণী পত্রিকাটি শুরু করেছিল ক্ষুদ্র আকারের এক পাতার কাগজ, তাও চালাতে পারেনি। নবীন কুমার ওদের কাছ থেকে পরিদর্শকের সর্বস্বত্ব গ্রহণ করেছে। হরিশের মৃত্যুর পর সাপ্তাহিক হিন্দু পেট্রিয়টের সেই মালিক। দূরবীন নামে একটি উর্দু পত্রিকাও চলে তার অর্থানুকূল্যে। এবার সে অধিগ্রহণ করলো এই দৈনিক বাংলার সংবাদপত্র। সম্পাদকের কেদারায় অসীন হয়ে নবীন কুমার অন্যদের বলল, অনুগ্রহ করে আপনারাও বসুন। প্রথমেই আমি প্রয়োজনীয় কটা কথা বলে নিতে চাই। প্রাক্তন দুই সম্পাদক ছাড়াও আরও ৮ জন মুদ্রাকর এই কাগজের কর্মী। এছাড়াও নানাভাবে সংশ্লিষ্ট ৭-৮ জন ব্যক্তি সেখানে উপস্থিত। কয়েকজন আসন গ্রহণ করল, কয়েকজন রইল দণ্ডায়মান। ২২ বছর বয়স্ক সম্পাদক গম্ভীর কণ্ঠে বলল, প্রথমেই জানাই, তর্কালঙ্কার মশাই ও গোস্বামী মশাই সমেত এই পত্রিকায় যারা যারা কর্মী ছিলেন সকলেই ভবিষ্যতে এই কাগজে বহাল থাকবেন। সকলে একসঙ্গে সাধু সাধু বলে উঠল। ছলছল করে উঠল তর্কালঙ্কার ও গোস্বামীর চক্ষু। তারা এতটা আশা করেনি। নবীন কুমার বলল, আপনারা আরও যোগ্য লোক খুঁজুন। আমার আরও কর্মী লাগবে, এক পাতা নয়। এই পত্রিকা হবে ৪ পৃষ্ঠা। এবার সকলে আরও বিস্মিত। ৪ পৃষ্ঠার বাংলা কাগজ প্রতিদিন? এমন কথা কেউ কখনো শুনেছে? অন্যদের মুখে বিস্ময় লেখা পাঠ করেই নবীন কুমার আবার বলল, হ্যাঁ, প্রতিদিন ৪ পৃষ্ঠা। এ কাগজ হবে ইংরেজি পত্রিকাগুলির সমতুল্য। আপনারা সকলেই জানেন, এতকাল যেসব বাংলা সংবাদপত্র বেরিয়েছে তা ইংরেজ কাগজগুলির উচ্ছিষ্ট ছাড়া আর কিছুই নয়। ইংরেজি কাগজের বস্তা পচা পুরনো খবর বাংলা কাগজে বেরোয়। আমি নাম করতে চাই না, এমন বাংলা কাগজ আছে যার সংবাদ অংশ ইংরেজি কাগজের চোথা অনুবাদ, কি তাই না? অন্যরা আর কি বলবে, এ তো জানা কথাই। বাংলা কাগজের নিজস্ব সংবাদ সংগ্রহের সুযোগ কোথায়? আমরা পরিদর্শকের জন্য নিজস্ব রিপোর্টার নিয়োগ করব। তারা হাইকোর্টে যাবে, মফস্বলে যাবে, হাটে বাজারে ঘুরবে, গভর্নমেন্টের হাই হাই ব্যক্তিদের সঙ্গে কথা বলবে, তারপর নিরপেক্ষ সংবাদ দেবে। দেখুন, অনেক সংবাদ আছে যা সাহেবদের কাজে লাগে, কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। তবু বাংলা কাগজে ইংরেজির অনুকরণ করে সেগুলি ছাপে। যেমন ধরুন, অমুক জাহাজ অমুক স্থল থেকে এসেছে, অমুক জাহাজ অমুক দিনেতে কলকাতা ছেড়ে ইংল্যান্ডে যাবে। এই সংবাদ পাঠে বাঙালির কি উপকার? আমাদের আচার ব্যবহার সমুদায় ইংরেজ জাতি হতে ভিন্ন। সুতরাং বাংলা কাগজে বাংলার নিজস্ব খবর, যাতে দেশের কল্যাণ হয়, মানুষের চেতনা জাগ্রত হয়, এমন বিষয় পরিবেশন করতে হবে। তাছাড়া আপনাদের সকলকে এক শপথ নিতে হবে। আপনারা রাজি? সকলের মুখপাত্র হয়ে মদনমোহন গোস্বামী বললেন, সিংহ মহাশয়, আপনার বাক্যগুলি শুনে আমাদের মনে এক নতুন ভাবের উদ্রেক হতেছে। এসব যে বড়ই সত্য কথা, তত্রাচ তাহা আমরা এতদিন উপলব্ধি করি নাই। নবীন কুমার বলল, মেডিকেল কলেজ থেকে ছাত্ররা পাশ করে যখন ডাক্তার হয় তখন মানব সেবার জন্য তাদের শপথ নিতে হয়। সংবাদপত্রেও মানুষের মনে চিকিৎসা হওয়ার কর্তব্য। সে কারণে আসুন আমরা শপথ গ্রহণ করি। জ্ঞানপূর্বক সত্য পথ থেকে বিচলিত হব না। যাতে কোনো বিষয়ের প্রতি বর্ণনা না হয় সে বিষয়ে সবিশেষ যত্নবান হব। আর পৃথিবীর কোনো মানুষই পক্ষপাতের হাত থেকে এড়াতে পারে না, যদিও তবু আমরা অঙ্গীকার করছি যে জ্ঞানত কোনো পক্ষপাত দোষে লিপ্ত হব না। কেমন, এ শপথ ঠিক? অবশ্যই, অবশ্যই। আপনারা জানেন আমি মহাভারত অনুবাদ কার্যে ব্যস্ত আছি। অর্ধেকের বেশি হয়ে গেছে। এ সময় সে কাজে ঢিলে দেওয়া চলে না। সেই জন্য এখানে আমি খুব বেশি সময় দিতে পারবো না। দায়িত্ব নিতে হবে আপনাদেরই। আমি সকাল ৮ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত মহাভারত কার্যালয়ে থাকিব। সেখান থেকে আসতে আমার ১ ঘণ্টা লাগবে। অর্থাৎ ৩ ঘটিকা থেকে রাত্র ৮-৯ ঘটিকা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে এখানে কাজ করব। সে কি মহাশয়, আপনি আহার বিশ্রামেরও সময় রাখবেন না? আমার এই শরীরের পক্ষে খুব বেশি আহারের প্রয়োজন হয় না, আর বিশ্রামের জন্য আমার শয্যার প্রয়োজন হয় না। সেই জন্য আপনাদের চিন্তা করবার দরকার নেই। বাংলার ঘরে ঘরে এই কাগজ পৌঁছে দেওয়া চাই, যাতে লোকে ইংরেজি দৈনিক ফেলে সাগ্রহে এই কাগজ পড়ে। আর একটা কথা, গোস্বামী মশাই, এই কাগজে লিখবার সময় আপনার ভট্টাচার্যি বাংলা ছাড়তে হবে। সংস্কৃত আর নস্যির গন্ধওয়ালা বাংলা আমার চাই না।
সাধারণের বোধগম্য সহজ সরল ভাষাতেই সংবাদপত্র প্রচারিত হওয়া উচিত। তাতে ব্যাকরণ একটু ক্ষুণ্ণ হলে কিংবা বোপদেব রাগ করলে কিনা তা নিয়ে মাথা ঘামালে চলবে না। শুরু হয়ে গেল দৈনিক পরিদর্শক, 4 পৃষ্ঠার কাগজ, দাম 4 পয়সা, সম্পূর্ণ নতুনভাবে সংবাদ পরিবেশন, ঝকঝকে ছাপা, সবই অভিনব। লোকে প্রাতরাশ গ্রহণ করার আগেই যাতে এই কাগজ পেয়ে যায় তেমন ব্যবস্থা করা হলো। শিক্ষিত ব্যক্তিরা সকলেই স্বীকার করলেন, বাংলায় এমনটি আর কেউ দেখেনি। বিদ্যাসাগর প্রথম দিন পরিদর্শক পেয়ে বিস্মিত হলেন। নবীন কুমার কি কাণ্ড শুরু করেছে! দৈনিক সংবাদপত্র বার করা কি সোজা কথা? ওদিকে মহাভারত অনুবাদের মতন অত বড় কাজ হাতে রয়েছে। হুজুগে যুবক, তবে কি মহাভারতের কাজ মুলতুবি রেখে এবার এটাতে মেতেছে? একদিন তিনি চলে এলেন বরাহনগরে। সারস্তব আশ্রমে মহাভারত অনুবাদের কাজ কিন্তু একটুও থেমে নেই। নবীন কুমার পণ্ডিতদের একদণ্ড নিবৃত্তি দেয় না। পণ্ডিতেরা মহাভারতের বিভিন্ন পাণ্ডুলিপি থেকে মিলিয়ে একটি একটি মূল নির্বাচন করে তার আক্ষরিক বাংলা অনুবাদ করে রেখে দেয়। নবীন কুমার প্রত্যেক দিনের প্রথমার্ধ এখানে কাটিয়ে ভাষার পরিমার্জনা করে। তারপর সে চলে যায় পরিদর্শক কার্যালয়ে। বিদ্যাসাগর ভাবলেন, তাহলে এই বাংলার সংবাদপত্র বেশি দিন বেরোবে না। অথচ দিনের পর দিন ঠিক সময়ে পরিদর্শক প্রকাশিত হতে লাগলো। এক সন্ধ্যাকালে পরিদর্শকের সম্পাদকের কক্ষে এসে প্রবেশ করল সম্পাদকের সমবয়সী এক যুবক। নবীন কুমার সম্পাদকীয় লিখছিলেন অভিনিষ্টভাবে। যুবকটি গলা খাকারি দিয়ে বলল, কি হে নবীন বাবু, একটু বসতে পারি? নবীন কুমার মুখ তুলে ঈষৎ বিস্মিত হয়ে বলল, এ কি, কৃষ্ণকমল নয়? আরে আরে, বসো বসো, একদিন বাদে হঠাৎ কি মনে করে? কৃষ্ণকমল ভট্টাচার্য নবীন কুমারের সহপাঠী ছিল। হিন্দু কলেজে কিছুদিন সে বিদ্যোৎসাহিনী সভাতেও যোগ দিয়েছিল উৎসাহের সঙ্গে। তারপর বেশ কিছুদিন তার আর দেখা নেই। কৃষ্ণকমল যেমন মেধাবী তেমনি খেয়ালি। কৃষ্ণকমল বলল, কেমন দেশোদ্ধার করতে মেতেছ তাই দেখতে এলুম। নবীন কুমার বলল, একটু বসো কৃষ্ণকমল, আমি হাতের এই কাজটা সেরে নিয়ে আগে তারপর তোমার সঙ্গে কথা কইব। সম্পাদকীয় লেখা শেষ করে কপি বয়কে ডেকে তার হাতে দিয়ে সেটি ছাপাখানায় পাঠিয়ে দিয়ে নবীন কুমার বলল, কৃষ্ণকমল, তুমি এসেছো বড় ভালো হয়েছে। তোমার মতন একজনকেই খুঁজছিলাম। ঘরে হুঁকো গড়গড়া কিছুই রাখোনি? আমি তো ধূমপান করি না। তুমি না হয় না করলে, কিন্তু অতিথি আপ্যায়নের জন্য তো রাখবে। সম্পাদকের ঘরে কত রকম মানুষ আসবে। এখনই আনিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। থাক থাক, আপাতত নস্যিতেই কাজ চালাই। ভট্টাচার্যি বংশের ছেলে, সঙ্গে সবসময় নস্যি ডিব্বাটা রাখি। তা ভট্টাচার্যি বংশের সন্তান হয়েও তুমি তো পুরোপুরি নাস্তিক শুনেছি। আরও কি কি যেন করছো যা ঠিক ভট্টাচার্য সুলভ নয়। আরে নাস্তিক হয় বামুনরাই, চারাল কখনো নাস্তিক হয় না। বামুন বেটারা তো জানে যে অন্য জাতের লোকেদের ভগবানের নাম করে খুব ভয় দেখাচ্ছি বটে, আসলে ভগবান টগবান কিচ্ছু নেই। মন্দিরের পূজারীরা দেখবে টপ করে ঠাকুরের প্রসাদ এটো করে খেয়ে নেয়। হা হা হা। তোমরা কায়েতেরা বেনুরা ধুমধাম করে মা বাপের ছেড়াদ্দর যোগ্য করো, ব্রাহ্মণকে গরু বাছুর দান করো, কত না যেন পবিত্র পুণ্যের কাজ। আরে সে বামুন তো বাছুরের গলায় দড়ি বেঁধে হিড় হিড় করে টেনে নিয়ে গিয়ে কসাইয়ের কাছে বিক্রি করে দেয়। হ্যাঁ, ছেলেবেলায় এরকম দেখেছিলুম বটে, তখন রাগ করে সেই বামুনের টিকি কেটে নিয়েছিলুম। যাক সে কথা, তুমি এসে পড়েছ, তোমাকে আমার দরকার। কৃষ্ণকমল দীর্ঘাঙ্গ, কৃষ্ণকায়, গাত্রবর্ণ মাজা মাজা। এই বয়সেই একটু একটু টাক পড়তে শুরু করেছে, কিন্তু গুমফটি বেশ পুরুষ্ট। পরনে ধুতি, বেনিয়ান ও চায়না কোট, পায়ে তালতলার চটি, ওষ্ঠে একটু যেন বিদ্রুপ হাস্য সবসময় লুকিয়ে থাকে। এক টিপ নস্যি নাকে ঠুসে দিয়ে সে বলল, আমার মতন লোকে তোমার কি দরকার পড়লো বলো তো? তুমি দূরাকাঙ্ক্ষের বৃথা ভ্রমণ নামে একখানা বেশ সরেস গ্রন্থ রচেছিলে, পড়ে বড় মজা পেয়েছিলুম। আর তো বাংলায় তেমন লিখলে না। তোমার মতন বিদ্বান তীক্ষ্ণাদি লোককেই আমার চাই। তোমরা কলম ধরলে দেশের অনেক উপকার হবে। তুমি আমাদের কাগজের জন্য লেগে পড়ো না। হুম, তোমার কাগজে দেশ সেবার বিষয়ে অনেক বড় বড় কথা থাকে তো দেখছি। তা এজন্য তোমার কত খরচা হচ্ছে? খরচার কথা ভাবলে কি কোনো কাজ ভালো হয়? সাহেব ব্যবসায়ীরা তোমার কাগজে বিজ্ঞাপন দেয় না, অথচ রেভিনিউ নেয়। সবটাই তোমার পার্স থেকে যাচ্ছে, তাই না? কাগজ ঠিক মতন চলে ব্যবসায়ীরা বিজ্ঞাপন ঠিকই দেবে। বাংলা কাগজে হে! কৃষ্ণকমল, তুমি বিশ্বাস করো না বাঙালি ইংরেজদের সঙ্গে টক্কর দিতে পারে? ইংরেজিতে ভালো নিউজ পেপার হয় আর বাংলায় আমরা তেমন পারি না।
ঈশ্বরগুপ্ত কিংবা গুড়গুড়ে ভট্টাচার্যের মতন খিস্তি কেউ ছাড়ো, কাগজ চলবে। তোমার এই বড় বড় আইডিয়ালিজমের কথা কজন বুঝবে? দেশত্ববোধ, কজন লোক জানে দেশ কাকে বলে? কৃষ্ণকমল, তুমি কি আমায় নিরাশ করে দেওয়ার জন্য আজ এখানে এসেছো? তোমার এসব বিনি পয়সার উপদেশ আমি শুনতে চাই না। তুমি আমার কাগজে লিখবে কি না? পয়সা পেলে লিখতে পারি বটে। পয়সা পাবে? প্রেসিডেন্সি কলেজে ইংরেজির অধ্যাপনা করছে শুনেছি। তোমার কি এমনই পয়সার অভাব যে লেখার আগেই পয়সার কথা মনে এলো? পয়সার চিন্তা কার নেই? স্বয়ং লর্ড ক্যানিং পর্যন্ত বলেন যে সরকারি ফান্ডে টাকার অভাব। তোমাদের মতন দেশের উপকার করবার জন্য আমি মাথা ফাটাফাটি করতে রাজি নই। সমাজ পরিবর্তনের জন্য যারা উজিয়ে বেড়াচ্ছেন বেড়ান, আমি প্রফেশনাল মানুষ। বেশ ভালো কথা। প্রফেশনাল লেখক হিসেবে তুমি আমাদের নতুন কি দিতে পারো? সাহেব শুভর গল্প কিংবা বিলিতি জালের বাংলা আমার চলবে না। তুমি দেশীয় বিষয় চাও? দেশের কোথায় কি কাণ্ড ঘটছে তুমি কতটুকু জানো? তুমি এমন কোনো স্থানের কথা জানো যেখানে হাজার হাজার নারী পুরুষ প্রকাশ্যে স্থানে পাশাপাশি বসে খাওয়া দাওয়া করে, নাচে গায়? হাজার হাজার নারী পুরুষ? তার বেশি ছাড়া কম নয়। পুরুষের চেয়ে নারীর সংখ্যায় বেশি। এক পুরুষের পাশে ৩-৪ জন যুবতী। এসব কি গাঁজাখুরি চালাচ্ছ কৃষ্ণকমল? নারী পুরুষ প্রকাশ্যে স্থানে বসে আহারাদি করবে? এ কি তোমার স্বাদের ইংল্যান্ড না সুদূর আমেরিকা? হিন্দুস্থানে এমন অসম্ভব। হিন্দুস্থান বাদ দাও, কলকাতা থেকে মাত্র ১৬ ক্রোশ উত্তরেই এমন হয়। আমি নিজের চোখে দেখে এসেছি। রেলযোগে কাঁচরাপাড়া চলে যাও, তার কাছেই ঘোষপাড়া গ্রাম। সেখানে প্রতি দোল পূর্ণিমায় আউলে সম্প্রদায়ের মেলা বসে। আউলে সম্প্রদায়ের নাম শুনেছ? শোনোনি? অথচ দেশের অবস্থা বদলাতে চাও? সেই জন্যই বলছিলুম, কজন জানে দেশ মানে কি? বাংলায় হিন্দুদের মধ্যে কত সম্প্রদায় আছে, তার মধ্যে কটি সম্প্রদায়ের পরিচয় না জানলেই বা দেশকে জানা হলো না? নবীন, তোমায় একটু খ্যাপাচ্ছিলুম। আমি নিজেই কি ছাই জানতুম? নেহাত গতবারে গিয়ে পড়েছিলুম। সে দেখি যে ৬০-৭০ হাজার মানুষের মেলা, তার মধ্যে ১৪ আনায় স্ত্রীলোক। কুলীন কামিনরা আর অমন দেই দেই করে মেলায় যাবে এমন বিশ্বাস হয় না। মনে হলো বেশ্যার সংখ্যায় বেশি। কেউ হত্যে দিয়ে আছে, কেউ পুজো দিচ্ছে, কেউ বা নাচ গান করে চলেছে। আবার কেউ বা নিজের লোকে বোবা সাজিয়ে বোবার কথা হোক বলে রোগ আরামের ভেলকি দেখাচ্ছে। এত লোক একসঙ্গে? হ্যাঁ, আউলে সম্প্রদায়ের কর্তা এখন ঈশ্বরচন্দ্র মহাশয়। তার সঙ্গে দেখা করতে গিয়ে দেখলুম কর্তাবাবু একটা শয্যায় শয়ন করে আছেন, আর অনেকগুলো স্ত্রীলোক তাকে ঘিরে বসে কেউ পদসেবা করছে, কেউ পা টিপে দিচ্ছে, কেউ মুখে সন্দেশ তুলে দিচ্ছে, কেউ অঙ্গে চন্দন লেপছে, আর কেউ গলায় মালা পরাচ্ছে। বেড়ে ব্যাপার। কর্তাবাবু আমার সঙ্গে কথা বলার সময়ই পেলেন না। শুনলুম নাকি বৃন্দাবনের কেষ্টলীলার মতন এখানেও স্ত্রীলোকদের বস্ত্র হরণ হয়। কৃষ্ণকমল, তোমার ঝোঁকটা কোন দিকে বলো তো? তুমি যেন আদিরসের ব্যাপারে বেশি মজা পেয়েছ। আমার কাগজে ওসব আমি প্রচার করতে চাই না। ওহো, তোমার বুঝি আদিরসের দিকে ঝোঁক নেই? ওই যে হুতম প্যাঁচার নকশা বাজারে বেড়েছে, তাতে তো আদিরসের টিম্পিনি কম নেই। ওটা, ও ও বুঝেছি, ওইটাই সমাজ সংস্কার। শোনো, আমি এই মেলার কথা সবিস্তারে বললুম কেন জানো? ওই মেলাটা দেখে আমি মুগ্ধ হয়েছি। শুধু আদিরসের জন্য নয়, এই প্রথম আমি একটা মেলা দেখলুম যেখানে কোনো জাতিভেদ নেই। এখানে হিন্দু মুসলমান সব সমান। মুসলমান এখানে সানন্দে বামুনের সঙ্গে অন্ন দেয়, বামুন আহ্লাদ করে খায়। সদগোপ কলু মুচি বৈষ্ণব সব ওইখানে এক। এমনকি নারী পুরুষেরও ভেদ নেই। অবস্থা বৈগুণ্যে যেসব অবলা নারী বেশ্যা হয়েছে তাদেরকে ঘৃণা করে দূরে সরিয়ে রাখে না। এজন্য এক মহামিলন মেলা। এ কথা সারা দেশকে জানাবার দরকার নেই? বেশ তো, তুমি লিখে দাও। কৃষ্ণকমল প্রায়ই সন্ধ্যার দিকে আসতে লাগলো পরিদর্শকের সম্পাদকীয় দফতরে, কিন্তু গালগল্পই করে, লেখার ব্যাপারে অলস। ঈষৎ ঝাঁঝালো বিদ্রূপ মিশ্রিত গল্প বলায় তার জুড়ি নেই। কাজ বন্ধ করে নবীন কুমারকে শুনতে হয়। নবীন কুমার তাকে লেখার জন্য তাড়া দিলেই সে বলে, আরে দাঁড়াও, তোমার কাগজ ভালো করে চলুক, আগে দেখি তোমার এলেম কত, এর মধ্যে কত টাকা গলে গেছে ঠিক করে বলো তো ভাই। নবীন কুমার এই শেষের কথাটিতে অপ্রসন্ন হয়। সে হাত তুলে বাধা দিয়ে বলে, ও প্রসঙ্গ তুলো না, আমি টাকা পয়সা নিয়ে চিন্তা করতে চাই না। হরিশের মতন কৃষ্ণকমলও বেশ খানিকটা প্রভাব বিস্তার করল নবীন কুমারের মানস জগতে। যদিও হরিশের সঙ্গে কৃষ্ণকমলের অনেক প্রভেদ। হরিশ যথেষ্ট কৃতবিদ্য হয়েও তার মধ্যে সবসময় জ্বলন্ত ছিল দুর্বার দেশপ্রেম এবং তীব্র প্রাণশক্তি। হরিশের কর্মচাঞ্চল্য অন্যদেরকে জাগিয়ে দিত। সেই তুলনায় কৃষ্ণকমল শুধুই বুদ্ধিজীবী। তার মধ্যে কর্মের উদ্যম নেই, বরং অন্য সকলের শল্যে সমালোচনা করতে সে খুব পারদর্শী।
কিছুদিন আগে কৃষ্ণকমলের দাদা রামকমল আত্মহত্যা করেছেন। সংস্কৃত কলেজের বিখ্যাত মেধাবী ছাত্র এবং রূপবান গুণবান রামকমল স্বহস্তে নিজ জীবনের অবসান ঘটানোয় দেশের শিক্ষিত ব্যক্তিমাত্রই বিস্মিত হয়েছিলেন। ইদানিংকালের মধ্যে এরকম ঘটনা আর শোনা যায়নি। ঈশ্বরের শ্রেষ্ঠ দান এই মানব জীবন, তাকেও নিজে হাতে নষ্ট করে। দাদার মৃত্যুর পর থেকে কৃষ্ণকমল যেন আরো তিক্ত হয়ে উঠেছে। সবকিছুর প্রতি তার বিদ্রূপ হাস্য। একমাত্র রমণীদের প্রসঙ্গ উঠলেই সে সরস হয়ে ওঠে। পরিদর্শক কার্যালয়ে সে নিয়মিত আসতে লাগলো, কিন্তু তার লেখনীর নামমাত্র নেই। একদিন সে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে একটি যুবককে সঙ্গে করে এনে নবীন কুমারকে বলল, এ বেশ কবিতা টবিতা লিখছে, দেখো না একে কোনো কাজে লাগাতে পারো কিনা। আর একদিন সে বলল, দেবেন্দ্রবাবুর বড় ছেলে দ্বিজেন্দ্রকে কিছু লিখতে বলো না। দ্বিজেন্দ্র তোমার আমার সমবয়সী হবেন বোধ করি, মগজে বিদ্যা বুদ্ধি কিঞ্চিত আছে। একদিন সন্ধ্যার পর বিদ্যাসাগর পরিদর্শক কার্যালয়ে দেখতে আসবেন শুনে কৃষ্ণকমল তড়িঘড়ি পায়ে চটি গলিয়ে বলল, তাহলে আজ আমি উঠি। নবীন কুমার অবাক হলো। সে জানতো কৃষ্ণকমল বিদ্যাসাগরের বিশেষ প্রিয় পাত্র। শিশু কৃষ্ণকমলকে বিদ্যাসাগর নিজে হাতে ধরে নিয়ে গিয়ে সংস্কৃত কলেজে ভর্তি করে দিয়েছিলেন। নবীন কুমার জিজ্ঞাসা করল, কেন বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে দেখা করে যাবে না? কৃষ্ণকমল উঠে দাঁড়িয়ে বলল, না হে, উনি আমায় দেখলেই বেজার হবেন। কেন আর ওনার মিছিমিছি বকুনি শুনি? কেন, উনি তোমায় বকবেন কেন? কারণ আছে, তুমি তা জানো না। উনি চেয়েছিলেন আমি মেডিকেল কলেজে ভর্তি হয়ে ডাক্তার হই, তাতে আমার রুচি হয়নি, ওর আদেশ আমি মানিনি। সে তো অনেকদিন আগের কথা। উনি তো পুরনো রাগ পুষে রাখেন না। ইদানিং অন্য একটি কারণে উনি খুব কুপিত আছেন আমার ওপরে। বীরসিংহার ওই ব্রাহ্মণটির একটি দোষ কি জানো? যার সঙ্গে নিজের মত না মিলবে তাকেই তিনি আর সহ্য করতে পারেন না। কিন্তু উনি তো অন্যায্য বিষয়ে রাগ করেন না। তোমার ওপর কোন কারণে রাগ করেছেন? সেটি এখন আর বলা হচ্ছে না, আমি যাই। বেশ ব্যস্ত সমস্ত হয়ে চলে গেল কৃষ্ণকমল। একটু পরেই এলেন বিদ্যাসাগর। বিশেষ যত্ন নিয়ে তিনি দেখতে লাগলেন সংবাদপত্র পরিচালনার কাজকর্ম। তারপর বললেন, সোমপ্রকাশের দ্বারকানাথ বিদ্যাভূষণ তোমার এই উদ্যমের খুবই প্রশংসা করেছেন। এখন দেখছি তিনি অতিরঞ্জন করেননি মোটেই। তবে এটিকে টিকিয়ে রাখাই দরকার। নবীন কুমারের মাথায় কৃষ্ণকমলের কথাটাই ঘুরছিল। সে ফস করে জিজ্ঞাসা করল, আপনি কৃষ্ণকমলকে পছন্দ করেন না? বিষয়টি এড়িয়ে গেলেন বিদ্যাসাগর। উদাসীনভাবে বললেন, লোকে ভাবে আমি যা বলবো কৃষ্ণকমল বুঝি তার সবই শুনবে। আসলে সে মোটেই আমাকে মানে না। পরদিন কৃষ্ণকমল আবার আসতেই নবীন কুমার তাকে চেপে ধরল। সে বলল, বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে তোমার কি নিয়ে মনোমালিন্য হয়েছে তা বলতেই হবে। ওই চিন্তাটা কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছি না। কৃষ্ণকমল হেসে বলল, আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে তোমার এত কৌতূহল কেন নবীন? নবীন কুমার বলল, আমার কৌতূহল তোমার ব্যাপারে নয়। আমার গুরু কোন কারণে তোমার মতন প্রিয়জনের ওপরেও রাগ করেন সেইটি শুধু আমি জানতে চাই। কৃষ্ণকমল বলল, সেটি জানতে হলে তোমাকে এক স্থানে যেতে হবে আমার সঙ্গে। তুমি যেতে পারবে? নবীন কুমার বলল, কোথায়? কৃষ্ণকমল বলল, সে যে স্থানেই হোক না কেন, তুমি যেতে পারবে কিনা বলো। নবীন কুমার বলল, কেন পারবো না? আমি পুরুষ মানুষ হয়ে এমন কোনো স্থান আছে যেখানে যেতে পারি না? তাহলে আগে কাজ ছেড়ে নাও। রাত্রি ৯টায় পরিদর্শক কার্যালয় থেকে বেরোলো দুজনে। জুডি গাড়িতে উঠেই দার্শনিক আলোচনায় শুরু করে দিল কৃষ্ণকমল। ফরাসি দার্শনিক কোতের সে খুব ভক্ত। প্রায়ই সে কোত প্রচারিত পজিটিভিজম তত্ত্ব বোঝাতে চায় নবীন কুমারকে। নবীন কুমারের অবশ্য দর্শনের জটিল ব্যাপার নিয়ে মস্তক ঘমার্ত করার তেমন কোনো আগ্রহ নেই। কৃষ্ণকমল বলল, দেখো, ইংরেজি মাসের নামগুলো যে ঠাকুর দেবতার নামে, এটা আমার মোটেই পছন্দ হয় না। এ বিষয়ে কোত একটা চমৎকার ব্যবস্থা দিয়েছেন। তিনি বৎসর ভাগ করেছেন ১৩ মাসে। প্রত্যেক মাসের নাম হবে মোজেস, হোমার, অ্যারিস্টটল, আর্কিমিডিস, শেক্সপিয়ার এদের নামে। নবীন কুমার বলল, তা বেশ তো, কিন্তু আমাদের বেদ ব্যাস বাল্মীকি এরা কি দোষ করলেন? ব্যাস বাল্মীকি কি হোমার শেক্সপিয়ারের চেয়ে কিছু খাটো? কোচ সারা মাসটা ভাগ করেছেন ২৮ দিনে। প্রত্যেক দিনের নামও হবে এক একজন মহাপুরুষের নামে। মুনু মুহাম্মদ, বুদ্ধ, নিউটন, কলম্বাস এরা। তা আগে থেকে এইসব মহাপুরুষের নাম মাস দিনে ঠিক করে ফেললে ভবিষ্যতে যে এদের চেয়ে আরো অনেক বড় মহাপুরুষ জন্মাবে না তার কোনো কি ঠিক আছে? তখন আবার নাম বদলাবে? তাছাড়া এই নাম দিয়ে পৃথিবীর সব দেশের লোক একমত হবে কেন?
আমি কোতের মতামতটাই শ্রেষ্ঠ মনে করি। আমি কিন্তু ফ্রেডারিক দি গ্রেটের চেয়ে সম্রাট অশোককে বড় বলবো। আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? আমি কোচওয়ানকে বলে দিয়েছি। শোনো, জন স্টুয়ার্ট মিল এই পজিটিভিস্ট ক্যালেন্ডার সম্পর্কে কি বলেছেন জানো? এতে পরস্পর বিরোধী বিভিন্ন মতাবলম্বী এমন সব ব্যক্তিদের নাম পাশাপাশি রাখা হয়েছে যারা জীবিত অবস্থায় দেখা হলেও পরস্পরের গলা কাটাকাটি করতেন নিশ্চয়ই। কোতের এই যে বিশ্ব মানবিক উদার মনোভাব, এটি পৃথিবীর আর কোনো দার্শনিকের মধ্যে পেয়েছো? ডিস্টিংশন অফ ফাংশন, অর্থাৎ ক্রমে অধিকারভেদ কোতের একটা প্রধান কথা। গাড়ি এসে থামলো এক জায়গায়, পিছন থেকে দুলাল এসে জিজ্ঞাসা করলো, এবার কোন দিকে যাব? কৃষ্ণকমল বলল, সামনের গলিতে লাল বাড়িটার সামনে। গাড়ি থেকে নেমে নবীন কুমার এদিকে ওদিকে তাকিয়ে সন্দিহান হলো। এ যে রামবাগানের কুপল্লী, কোচ শিষ্যের এখানে কি জন্য আগমন? বিশ্বের সমস্ত সতী রমণীদের সমনার্থে কোচ 4 বছর অন্তর বিশেষ একটি দিনে সারা পৃথিবীতে একসঙ্গে একটি উৎসবের প্রস্তাব দিয়েছেন। সেই কোতের শিষ্য হয়ে কৃষ্ণকমল অসতী নারীদের কাছে এলো কেন এত রাত্রে? লাল রঙের বাড়িটার দ্বারের সামনে দাঁড়িয়ে কৃষ্ণকমল বলল, এসো, 3 তলায় যেতে হবে। কোনো আপত্তি না জানিয়ে নবীন কুমার তাকে অনুগমন করল। আলো ঝলমল কক্ষ এবং রমণীকণ্ঠের নির্লজ্জ হাস্যধ্বনি শুনে বাড়িটির চরিত্র সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ থাকে না। ওপরে উঠে এসে একটি বদ্ধ দ্বারের সামনে দাঁড়িয়ে কৃষ্ণকমল ডাকল, প্রমোদা, প্রমোদা। চওড়া লাল পেরে ধনেখালি শাড়ি পরা এক যুবতী দ্বার খুলে ওদের দেখে একটু সরে দাঁড়ালো। ঘরের মধ্যে একটি মোটা জাজিম পাতা আর দেওয়ালের সঙ্গে ঠেসান দেওয়া কয়েকটি চেয়ার। জুতো না খুলে ধুতির কোচাটি বাঁ হাতে ধরে নবীন কুমার গিয়ে বসলো একটি চেয়ারে। এখনো যেন সে ঠিক বিশ্বাস করতে পারছে না, পূজারী ব্রাহ্মণের সন্তান, পাশ্চাত্য দর্শনে বিভোর কৃষ্ণকমল এরকম বাড়িতে যাতায়াত করে। অথচ নানা প্রসঙ্গে সে কৃষ্ণকমলের মুখে শুনেছে যে সে মদ্যপানের ঘোর বিরোধী। যুবতীটির মুখমাত্র এক ঝলক দেখেছে নবীন কুমার। এখন সে লজ্জায় সংকুচিত হয়ে দাঁড়িয়ে আছে দূরের এক কোণে। কৃষ্ণকমল বলল, একটু চা পান করবে নাকি নবীন? নবীন কুমার সবেগে দুদিকে মাথা আন্দোলিত করল। বাড়ির বাইরে কোথাও সে পারতপক্ষে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করে না। কৃষ্ণকমল বলল, আমি একটু চা পান করব। প্রমোদা, একটু চায়ের জোগাড়ে লেগে পড়ো তো। যুবতীটি একটি দরজার পর্দা সরিয়ে চলে গেল পাশের কক্ষে। কৃষ্ণকমল বলল, আমি ওকে চা প্রস্তুত করা শিখিয়েছি। এবারের অন্য কোনো স্ত্রীলোক চা কি দ্রব্য তাই আগে জানতো না। প্রায় সঙ্গে সঙ্গেই সে সংশোধনের ভঙ্গিতে আবার বলল, অবশ্য প্রমোদাকে তুমি এ বাড়িতে অন্য স্ত্রীলোকদের মতন মনে করো না। সে কোনো এক মর্যাদা সম্পন্ন ভদ্রবাড়ির মেয়ে, বাল বিধবা। পরিবারের কয়েকটি অমানুষের অত্যাচারে সে গৃহত্যাগ করতে বাধ্য হয়। আমার এক পরিচিত লোকের সাহায্যে এখানে এসে উঠেছে। প্রমোদা বিশেষ গুণবতী, আমি তাকে বিবাহ করব ঠিক করেছি। বিবাহ করবে? কেন, তোমারও আপত্তি আছে নাকি? তোমার তো একটি পত্নী বর্তমান। তা থাক না, আমার একটি পত্নী আছে বটে, কিন্তু তিনি আমার সহধর্মিণী নন। তাই আমি প্রমোদাকে সহধর্মিণী করতে চাই। তাতেই তোমার গুরুর ঘোর আপত্তি, এইবার বুঝলে তো? নবীন কুমার হাসল। কৃষ্ণকমল আবার বলল, তিনি বিধবা বিবাহের প্রতিষ্ঠাতা, অথচ এই বিধবা রমণীটিকে আমি গ্রহণ করতে চাই শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। নবীন কুমার বলল, আমার গুরু যে আপত্তি করবেন তা জানি। তিনি বিধবা বিবাহের নামে পুরুষের একাধিক বিবাহের ঘোর বিরোধী। কিন্তু তোমার মতন ঘোর নাস্তিক এবং পজিটিভিস্ট যে হঠাৎ বামন পণ্ডিতের দ্বারা অনুসরণ করে একাধিক বিয়ে করতে চাইবে, তাতে আশ্চর্য হচ্ছি। তোমার গুরু ফরাসি কোচ সাহেব বেঁচে থাকলে কি বলতেন? তিনি একাধিক বিবাহ সমর্থন করতেন। কোতের জীবনেও একজন ক্লোটিলড নান্নী রমণী ছিলেন, তা জানো না বুঝি? মাদাম ক্লোটিলডকে দার্শনিক কোত কোনোদিন সামাজিকভাবে বিবাহ করেছিলেন এমন তো শুনিনি। শোনো, তার মতে বিবাহ 3 প্রকার। প্রথম হলো সিভিল ম্যারেজ, যাতে বিবাহ একটি চুক্তি মাত্র। দম্পতির মনের অমিল হলে সে বিবাহ বিচ্ছিন্ন হতে পারে। দ্বিতীয় তোমার হলো রিলিজিয়াস ম্যারেজ, ধর্মের নামে বিবাহ, যা চিরদিনের জন্য অবিচ্ছিন্ন। বিবাহের পর শুধু বিধবা নয়, বিপত্নী পুরুষও আর দ্বিতীয়বার বিবাহ করতে পারবে না। আর একরকম বিবাহ তিনি আখ্যা দিয়েছেন চেইস্ট ম্যারেজ। এই বিবাহে স্ত্রী পুরুষের মানসিক মিল হলে তবেই তারা একত্রে বাস করবে, কিন্তু সহবাস করবে না। আমি প্রমোদা সুন্দরীকে সেই চেইস্ট বিবাহ করতে চাই।
পারস্পরিক সহচর্যই বড় কথা। তাতে বাধা কোথায়? মুশকিল কি জানো, এদেশের লোককে তো তুমি চেনো। তারা এর মর্ম বুঝবে না। মনে করবে আমি বুঝি অন্য ভরং করে একটি উপপত্নী রেখেছি। তাই একে সামাজিক বিবাহের একটি আবরণ দিতে চাই। নবীন কুমার উঠে দাঁড়িয়ে বলল, তোমার চেইস্ট বিবাহ মাথায় থাক, আমিও ওতে বিশ্বাস করি না। আমিও বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে একমত। কৃষ্ণকমল, আমি আর তোমার সংসর্গে থাকতে চাই না, চললুম। আরে আরে দাঁড়াও, অত চটলে কেন? কিন্তু নবীন কুমার আর অপেক্ষা করলো না। সিঁড়ি দিয়ে জুতো মশমশিয়ে কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সে নিচে নেমে এলো। তার শরীর কিসকিস করছে বিরক্তিতে। চেস্ট ম্যারেজ না ঘোড়ার ডিম। পরিদর্শক নিয়ে কয়েক মাস উঠে পড়ে লেগে থাকলেও নবীন কুমার কাগজটিকে ঠিক দাঁড় করাতে পারল না। কেচ্ছা খেউর পড়ায় যারা অভ্যস্ত তারা পরিচ্ছন্ন সংবাদ সম্পর্কে আগ্রহী নয়। বাঙালি শিক্ষিত সমাজ কিছুতেই বাংলা কাগজ পড়তে চায় না। ইংরেজি সংবাদপত্র বাড়িতে না রাখলে তাদের মান যায়। যাদের একাধিক পত্রিকা রাখার সামর্থ্য আছে তারাও মনে করে বাংলার সংবাদপত্র পাঠ করলে অন্য লোকেরা বুঝি তাদের কম শিক্ষিত মনে করবে। কিন্তু নবীন কুমারের জেদ পরিদর্শক সে চালাবেই। কাগজের চাহিদা যত কমতে লাগলো ততই সে পৃষ্ঠা সংখ্যা বাড়িয়ে দাম কমিয়ে দিতে লাগলো। কমতে কমতে দাম হলো 1 পয়সায়। এরপর বোধহয় সে বিনা পয়সায় বিলি করবে। অর্থ ব্যয় হতে লাগলো জলের মতন। একসময় গঙ্গানারায়ণ পর্যন্ত সচকিত হলো। বেঙ্গল ক্লাব নামে সাহেবদের বিখ্যাত একটি ক্লাব আছে। সেই ক্লাব বাড়িটি এবং জমির মালিক নবীন কুমারেরা। খুব মূল্যবান সম্পত্তি। নবীন কুমার সেই বেঙ্গল ক্লাবের বাড়ি জমি বিক্রয় করে দিতে চায়। গঙ্গানারায়ণ একদিন নবীন কুমারকে ডেকে বলল, তুই কি এটা ঠিক করছিস চটকু? ওদিকে জমির দাম হু হু করে বাড়ছে। এসপ্লেনেড ছাড়িয়ে সাহেবেরা পার্ক স্ট্রিটের দিকে বিস্তর বসতি করছে। ওইদিকে যে 2-4 দিন বাদে জমি হবে সোনা। নবীন কুমার বলল, উপায় কি দাদামণি? তোমার তহবিল যে শূন্য দেখছি। আমার এখন অনেক টাকার দরকার। গঙ্গানারায়ণ বলল, তুই যেভাবে টাকা ব্যয় করছিস তত টাকা আসবে কোথা থেকে? গত 5 মাসে তুই 1 লক্ষ টাকার উপরে নিয়েছিস। আমার আরো টাকা লাগবে। তুমি দেখলে তো দাদামণি, হরিশ যেই মরল অমনি বেমালুম সবাই তাকে ভুলে গেল। তার কাজ তো কারুকে না কারুকে চালিয়ে যেতে হবে। এখন টাকার জন্য চিন্তা করলে চলে? তুমি বরং একবার জমিদারি দেখতে বেরো। দেখো যদি আদায়পত্র কিছু বাড়ানো যায়। দাদামণি, তুমি কি আমায় হার মানতে বলো? অনেকদিন পরে গঙ্গানারায়ণ গেল বিধুশেখরের সঙ্গে দেখা করতে। বিধুশেখর ইদানিং প্রায়ই ব্যাধিগ্রস্ত হয়ে শয্যাশায়ী থাকেন। কেউ সাক্ষাৎ করতে গেলে হু হু ছাড়া কিছু বলেন না। কয়েকদিন হলো তার পীড়া খুব বৃদ্ধি পেয়েছে। সুহাসিনী সেই সংবাদ দিয়ে সকালবেলা লোক পাঠিয়েছিল। কবিরাজ ছাড়া অন্য কারোকে দিয়ে চিকিৎসা করান না বিধুশেখর। গঙ্গানারায়ণ তাকে বোঝাবার চেষ্টা করল যে বহুমূত্র রোগের খুব ভালো চিকিৎসা আছে অ্যালোপ্যাথিতে। সেই একজন চিকিৎসক ডাকলে বিধুশেখরের যন্ত্রণার উপশম হবে। বিধুশেখর উদাসীনভাবে বললেন, আর কি হবে? আমি তখন দিন গুনছি। আর এই শেষ সময় শ্লেষ্ঠ ওষুধ গলায় দিয়ে কি হবে? আরও কিছুক্ষণ অন্যান্য কথার পর গঙ্গানারায়ণ খানিকটা ইতস্তত করে বলল, জ্যাঠাবাবু, আপনাকে আর একটা কথাও জানানো দরকার বোধহয়। আমাদের ছোটকু একসঙ্গে অনেক বড় বড় কাজ হাতে নিয়েছে। এমন দুহাতে টাকা খরচ করছে যে বুঝি আর সম্পত্তি রাখা দায়। আমি তো কোনো দিকে তাল সামলাতে পারছি না। জীর্ণ শরীরখানা একটু কাত করে বিদূষিকর মুখ উঁচু করলেন। তার বিবর্ণ ওষ্ঠে একটু যেন হাস্যের ছায়া দেখা গেল। চোখে জ্বলে উঠল আগ্রহ। এতদিন পরে সিংহবাড়ির এই উদ্ধত যুবক তার কাছে এসেছে বিষয় সম্পত্তির জন্য পরামর্শ নিতে। তিনি জানতেন আসতেই হবে একদিন না একদিন। সমস্ত বিবরণ খুঁটিয়ে খুঁটিয়ে শুনলেন তিনি। তারপর মন্তব্য করলেন, ওর ওই দৈনিক পত্রিকা বন্ধ করে দেওয়ার জন্য কৌশল করো। আর নবীনকে একবার পাঠিয়ে দিতে পারো আমার কাছে? তাকে অনেকদিন দেখিনি। একবার দেখতে স্বাদ হয়। কিন্তু নবীন কুমার বিধুশেখরের কাছে যাওয়ার সময় পেল না এবং সত্বর বেঙ্গল ক্লাবের সম্পত্তি বিক্রয় করে দিল। গঙ্গানারায়ণকে কোনো কৌশল করতে হলো না অবশ্য। তার আগেই শেষ দশা ঘনিয়ে এলো পরিদর্শক সংবাদপত্রের। শুধু অর্থ ব্যয় করেই তো পাঠকদের মন বদল করা যায় না। শেষ পর্যন্ত এই অবস্থা দাঁড়ালো যে ওই পত্রিকা বিনামূল্যে পাঠানো হয় 150 ব্যক্তিকে। আর নগদ মূল্যের ক্রেতা মাত্র 40-45 জন। বান্ডিল বান্ডিল অবিকৃত কাগজ স্তূপাকার হয়ে থাকে। এমনকি কর্মচারীরাও আড়ালে হাসাহাসি করে মালিককে নিয়ে। যে কাগজ পাঠকেরা কিনে পড়ে না সে কাগজের জন্য মন দিয়ে লিখতেই বা ইচ্ছে করে কার? পত্রিকার মানও কমতে লাগলো দ্রুত। কৃষ্ণকমলের সংসর্গ পরিত্যাগ করতে চেয়েছিল,
তবু আরেকদিন নিজে থেকে সেই বিদ্রূপ করে গেল সে। ৪৫ জন? এদের নিয়ে তুমি দেশোদ্ধার করবে আর সমাজ বদলাবে? তোমাদের এই মুঠো সমাজ নিয়ে যত নাচানাচি। আসল দেশটাকে তোমরা কেউ এখনো চিনলে না। নবীন কুমার ক্ষুব্ধভাবে বলল, বাঙালিরা বাংলা কাগজ পড়বে না শুধু ইংরেজি কাগজ পড়বে? এ কিরকম কথা? কৃষ্ণকমল হাসতে লাগলো। পরিদর্শক যেদিন বন্ধ হয়ে গেল সেদিন নবীন কুমার বাড়ি ফিরল মধ্যরাত্রে। নিজের পায়ে ভর দিয়েও ফিরতে পারল না সে। দুলাল এবং আরো দু একজন তাকে ধরাধরি করে নিয়ে এলো অন্দরমহলে। নেশার ঘোরে সে সংজ্ঞাহীন। সৌভাগ্যলক্ষ্মী যেন দুহাত উজাড় করে উপহার দিতে শুরু করেছে মধুসূদনকে। একসঙ্গে এত দিকের সার্থকতা খুব কম মানুষের জীবনেই আসে। মাত্র ৩ বছর সাহিত্য রচনা করেই এত সুনাম, এত যশ কে কবে পেয়েছে? পুলিশ আদালতের এই দোভাষীটির নাম এখন সকলের মুখে মুখে। সকলেরই কৌতূহল, কে এই মাইকেল মধুসূদন? এই স্লেচ্ছায় রচিত কবিতা পাঠ করে অন্তঃপুরবাসিনী হিন্দু রমণীদেরও চক্ষু অশ্রুসিক্ত হয়। তার জনপ্রিয়তা যে কতদূর পৌঁছেছে তা একদিন নিজের চোখে দেখলেই মধুসূদন। চীনে বাজার দিয়ে তিনি এক সকালে পদব্রজে আসছিলেন, দেখতে পেলেন এক মুদিখানার মালিক নিবিষ্টভাবে একটি বই পড়ছে। লেখক মাত্রই নিজের বইয়ের দিকে এক পলক নজর দিলেই চিনতে পারে। মধুসূদন বুঝতে পারলেন সেই বইটি মেঘনাদ বধ কাব্য। লোকটির পাশে গিয়ে দাঁড়িয়ে কৌতূহলী মধুসূদন জিজ্ঞাসা করলেন, মহাশয় কি বই পাঠ করছেন, জানতে পারি কি? মুদিটি চোখ তুলে হ্যাটকোটধারী কালো কেলো ফিরিঙ্গি পাড়া লোকটিকে দেখে কিঞ্চিত অবকার সঙ্গে বলল, মশাই, এই বইয়ের ভাষা আপনি বুঝবেন না, এ এক অপূর্ব কাব্য। আহা, কি লিখেছেন! বাচালে দাসীরে আশু আসি, তার পাশে হে রতিরঞ্জন। এমনকি বই লিখে বেশ ২ পয়সা আয় হচ্ছে মধুসূদনের। হু হু করে বিক্রি হচ্ছে তার সব রচনা। এরই মধ্যে প্রকাশিত হয়েছে মেঘনাদের ২য় সংস্করণ। তাতে দীর্ঘ জ্ঞান গর্ভ ভূমিকা লিখেছে হেমেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে উদীয়মান এক কবি। এই যুবক কবিটি যথেষ্ট পণ্ডিত, বিএ পাশ। পিতৃ সম্পত্তি নিয়ে দীর্ঘকাল মামলা মোকদ্দমা চলার পর এই সময় জয়ী হলেন মধুসূদন। খিদিরপুরের বাড়ি, সুন্দরবনের জমিদারি সমেত অনেক কিছুই তার হস্তগত হলো। অর্থকষ্ট কাটল এতদিন পর। রাজনারায়ণ দত্তের পুত্র বহুকাল পর আবার যথেষ্ট টাকা ওড়াবার স্বাধীনতা ফিরে পেলেন। লোয়ার চিতপুরের বাড়ি ছেড়ে মধুসূদন চলে এলেন খিদিরপুরে। পৈতৃক বাড়িটির ভগ্নদশা বলে কাছেই ভাড়া নিলেন বৃহৎ একটি উদ্যান বাটি। এর মধ্যে তার ২টি সন্তান জন্মেছে। একজনের নাম রাখা হয়েছে শর্মিষ্ঠা, অন্যজনের নাম মিল্টন। সংসারে এখন সুখের অবধি নেই। কর্মের প্রবল উৎসাহে এখন তার সুরাপানও পরিমিত। এত খ্যাতি, প্রতিপত্তি ও আর্থিক সচ্ছলতার সময়ে পুলিশ আদালতের সামান্য চাকরিটি চালিয়ে যাওয়ার আর কোনো মানে হয় না। মধুসূদন কিছুদিন যাবৎ মনে মনে অন্য একটি চিন্তা করে নিয়ে খেলা করছেন। ইতিমধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার স্কন্ধে অন্য একটি দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। হরিশের মৃত্যুর পর তার হিন্দু পেট্রিয়ট আর কিছুতেই ঠিক মতন চলছে না। নবীন কুমার তাই তার গুরু বিদ্যাসাগরকে অনুরোধ করেছিলেন, আপনি এটার যা হোক কিছু একটা ব্যবস্থা করুন। বিদ্যাসাগর মাইকেলকেই যোগ্যতম ব্যক্তি মনে করে তাকে ডেকে এই পত্রিকার সম্পাদনার ভার দিয়েছেন। বিদ্যাসাগরের সংস্পর্শে সে মুগ্ধ হয়ে গেছেন মধুসূদন। ধুতি চাদর পরা এই খর্বকায় ব্রাহ্মণটিকে তার মনে হয়েছে বঙ্গকুল চূড়মণি। বিদ্যাসাগরকেই তার সদ্য রচিত কাব্য বীরাঙ্গনা উৎসর্গ করলেন সশ্রদ্ধা চিত্তে। খিদিরপুরের বাড়িতে একদিন মধ্যাহ্নে বসে লেখাপড়ার কাজ করছে মধুসূদন। এমন সময় শুনতে পেলেন বাইরে পথে তুমুল বাদ্যধ্বনি ও লোকজনের কোলাহল। কৌতূহলী হয়ে তিনি এলেন জানলার ধারে। সহধর্মিণী হেনরিয়েটা এতদিনে সুন্দর বাংলা শিখে নিয়েছেন। স্বামীর কবিতা পাণ্ডুলিপি অবস্থাতেই তিনি পাঠ করতে পারেন। একটি বই থেকে মুখ তুলে তিনি জিজ্ঞাসা করলেন, ও কিসের শব্দ ডিয়ার? মধুসূদন পত্নীকে হাতছানি দিয়ে ডেকে বললেন, ডার্লিং, এদিকে এসো, দেখবে এসো। পথ দিয়ে চলেছে মহরমের সাড়ম্বর বর্ণাঢ্য মিছিল। মস্ত বড় রঙিন তাজিয়া, দুলদুল অশ্ব, অল্পবয়স্ক ছেলেরা কোমরে ছোট ছোট ঘণ্টা সমন্বিত দড়ি বেঁধে হাতে তরোয়াল বা লাঠি নকল যুদ্ধের অভিনয় করতে করতে চলেছে। আর বয়স্করা বুক চাপড়ে চাপড়ে বিলাপ করছে, হাই হাসান, হাই হোসেন। ৩ বছরের শিশু শর্মিষ্ঠা এসে দাঁড়িয়েছে বাবা মায়ের পাশে। বাইরে অত কোলাহল শুনে শর্মিষ্ঠা প্রথমে ভয় পেয়ে গিয়েছিল। তারপর সে তার রিনিঝিনি কণ্ঠস্বরে জিজ্ঞাসা করল, ওরা কাঁদছে কেন? মধুসূদন কন্যাকে বক্ষে তুলে নিয়ে মহরম উৎসবের পশ্চাৎ কাহিনী শোনাতে লাগলেন।
হেনরিয়েটারও খুব আগ্রহ। তিনি প্রশ্ন করতে লাগলেন এটা সেটা নিয়ে। মধুসূদন বললেন, অহ, কি মহান বিষাদ কাহিনী! জানো আরিয়েট, মুসলমানদের মধ্যে কেউ যদি হাসান হোসেনের মর্মান্তিক পরিণতি নিয়ে কাব্য রচনা করে, তাহলে সে মহাকবির স্বীকৃতি পাবে। এই বিষয়বস্তু নিয়ে সে সমগ্র মুসলমান জাতির মর্মবেদনা ফুটিয়ে তুলতে পারবে। আমাদের ধর্মে এমন তীব্র শোকের বিষয়বস্তু নেই। হেনরিয়েটা হঠাৎ মুচকি হাসলেন। মধুসূদন ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন করলেন, তুমি হাসলে যে? হেনরিয়েটা বললেন, ইউ সেড আমাদের ধর্মে। এবার অট্টহাসি করে উঠলেন মধুসূদন। হাসতে হাসতে বললেন, মুখের কথা ওরকম এসে যায়। হোয়াট আই মেন্ট হিন্দুদের ধর্মে। ব্রজঙ্গনা লিখবার পর অনেকে আমাকে বৈষ্ণব বলতে শুরু করেছে, কিন্তু আমি যে খাঁটি খ্রিস্টিয়ান। একটু পরে মধুসূদন আবার বললেন, আমার বাল্যকালে আমাদের গ্রামে এরকম মহরম উৎসব দেখেছি, সে স্মৃতি আমার মনে দেগে আছে। হাসান হোসেনের দুঃখে আমিও কাঁদতুম। আহা, আমার ছেলেমেয়েরা কেউ আমার জন্মস্থান দেখলে না কখনো। হেনরিয়েটা বললেন, তোমার জন্মস্থান দেখতে আমারও স্বাদ হয়। আই লাভ দিস কিউট লিটল বেঙ্গলি ভিলেজেস। যাবে? তাহলে চলো। আমরা খ্রিস্টিয়ান, গ্রামের লোকেরা আমাদের টলারেট করবে কি? আমার জন্মস্থানে যাব, কে বাধা দেবে? ড্যাং ডেঙিয়ে চলে যাব। আমি এখন সে গ্রামের জমিদার। যে কথা সেই কাজ, সপরিবারে যশোরের উদ্দেশ্যে যাত্রা করলেন মধুসূদন। সঙ্গে আরো অনেক লোক লস্কর, অর্থের কোনো অভাব নেই। যশোরে পৌঁছে মধুসূদন ভাড়া করলেন একটি বৃহৎ বজরা। তারপর সেই বজরায় চেপে কপোতাক্ষ নদীবক্ষে চললেন সাগরদাঁড়ি গ্রামের দিকে। সেই শৈশবের আকাশ, নদীর দুধারে সেই চির তরুণ তরু শ্রেণী, মধুসূদনের হৃদয় উদ্বেল হয়ে উঠতে লাগলো। হেনরিয়েটা একবার নিজের কামরা থেকে বাইরে এসে দেখলেন বজরার ছাদের উপর মধুসূদন প্রস্তর মূর্তির মতন স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তার দুই চক্ষু দিয়ে দরদর করে গড়িয়ে পড়ছে অশ্রু। জন্মভূমির সন্নিকটে এসে মধুসূদনের মনে পড়ে গেছে নিজের জননীর কথা। কত কষ্ট পেয়ে না তিনি প্রাণত্যাগ করেছেন। হেনরিয়েটা আর ডাকলেন না স্বামীকে। একটু পরে শিশুপুত্র মিল্টনের জন্য দুধের প্রয়োজন হওয়ায় বজরা ভেড়ানো হলো এক স্থানে। দুজন পরিচালক গেল কাছাকাছি গ্রামে দুধের সন্ধানে। তাদের ফিরতে বিলম্ব হচ্ছে বলে অতি ব্যস্ত মধুসূদন নিজেই নেমে পড়লেন পাড়ে। অদূরে কয়েকটি ঘরবাড়ি দেখে সেদিকে এগিয়েছেন, অমনি তাকে দেখে গ্রামের লোকেরা ছুটে পালাতে লাগলো। কয়েকটি শিশু কেঁদে উঠল তারস্বরে। এরকম হ্যাটকোট পরা কোনো ট্যাশ ফিরিঙ্গি সেই গণ্ডগ্রামে এ পর্যন্ত পদার্পণ করেনি। গ্রামের লোকেরা ভেবেছে এ কোনো গ্রহান্তরের প্রাণী। মধুসূদনও ছাড়বার পাত্র নন। তিনি পাল্লা দিয়ে ছুটলেন ওদের সঙ্গে। শেষ পর্যন্ত একটি লোককে ধরে ফেলে বললেন, ওরে, আমায় দেখে ভয় পাচ্ছিস? আমি যে তোদেরই এখানকার মধু। ছোটবেলায় আমি হচ্ছে তোদের মতন এখানে খালি গায়ে মাটিতে গড়াগড়ি দিয়ে ধুলো মেখে খেলা করেছি। আমি এখনো তোদের ভাষায় কথা কইতে পারি, দেখবি? খাতিনাতি বেলা গেল, শুতি পারলাম না। এক এক করে লোকেরা ফিরে এলো তার কাছে। মধুসূদন একজনের গলা জড়িয়ে ধরে কুশল সংবাদ নিতে লাগলেন। পকেট থেকে মুঠো মুঠো টাকা বার করে বিলিয়ে দিতে লাগলেন শিশুদের মধ্যে। শেষ পর্যন্ত গ্রামবাসীরা এত দুধ এনে উপহার দিল হেনরিয়েটাকে, যা দিয়ে তিনি সপরিবারের স্বচ্ছন্দে স্নান সেরে নিতে পারেন। গ্রামের স্বগৃহে মধুসূদনের ফেরা যেন মৃত্যুলোক থেকে প্রত্যাবর্তন। মাদ্রাজ প্রবাসকালে একসময় মধুসূদনের মৃত্যু সংবাদ রটে গিয়েছিল। রাজনারায়ণ দত্তের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার বংশনাশ হয়ে গেল ধরে নিয়ে আত্মীয় পরিজনেরা দখল করে নিল ঘরবাড়ি। সেই সব আত্মীয় স্বজন অবশ্য এখন বেশ সাদরেই বরণ করল মধুসূদনকে। মধুসূদন দেখলেন যে চণ্ডীমণ্ডপে বসে তিনি প্রথম বাংলা অ আ ক খ লিখতে শুরু করেছিলেন, সেই চণ্ডীমণ্ডপের এখন ভগ্নদশা। সেই বিশাল বাদাম গাছটা অবশ্য এখনো টিকে রয়েছে, যার নিচে বসে তিনি পিতামহের কাছ থেকে রামায়ণের কাহিনী শুনেছিলেন। সেই সব মনে পড়ে আর বারবার চোখে অশ্রু আসে। হিন্দু মুসলমান নির্বিশেষে বহু মানুষ ভিড় করে এলো মধুসূদনকে দেখবার জন্য। হেনরিয়েটার সম্পর্কে কৌতূহল আরো বেশি। ওই স্বর্ণকেশিনী স্ত্রীলোকটি নদীর জলে পা ধুয়ে যখন উপরে উঠে আসে, তখন সকলেই সেই দৃশ্যটি যেন অলৌকিক বোধ হয়। অমন গাত্রবর্ণ মানুষের হয়, আর ওই যে শিশু দুটি, ঠিক যেন দেব শিশু। বহুদিন পরে গ্রামে ফিরে মধুসূদন খুব আমোদে মেতে উঠলেন। খুড়িমা জেঠিমা সম্প্রদায়ের যারা একসময় তাকে কোলে নিয়ে আদর করতেন, তারা এখন দ্বিধায় সংকোচে দূরে সরে থাকলেও মধুসূদন নিজে গিয়ে হাজির হন তাদের ঘরে। কারুকে ডেকে বলেন, আমায় ভয় পাচ্ছ খুড়িমা? ছুঁয়ে দেবো কিন্তু, তাহলে তোমার জাত যাবে। কি সুন্দর খিচুড়ি রাঁধতে তুমি খুড়িমা, এখন একদিন রেঁধে খাওয়াবে না?
কারোর কাছে গিয়ে বলে, ও জ্যাঠাই মা, এতদিন পর তোমার হাতের পায়েস খাবো বলে এলুম, আর তুমি মুখ লুকিয়ে রইলে। কখনো বা হেনরিয়েটাকে সঙ্গে নিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে ঢুকে বললেন, কই গো, গায়ে এলুম, তোমরা বউ বরণ করলে না, শাক বাজাও, বউয়ের শীতে সিঁদুর পরাও। ছোট ছোট বালকদের ধরে ধরে কোলে পিঠে নিয়ে মধুসূদন বললেন, আয় বেটা, আমার মুখে রেটো খাইয়ে তোদের জাত মেরে দিই। তিনি নিজেও যেন পুনরায় শিশু হয়ে গেলেন 38 বছর বয়সে। কিছুদিন নিজের গ্রামে বাস করে মধুসূদন বেড়াতে গেলেন কাটি গ্রামে মামার বাড়িতে। জাহ্নবী দেবীর ভ্রাতা বংশীধর ঘোষ এখনো জীবিত রয়েছেন এবং তার সংসারে অনেক শ্রীবৃদ্ধি হয়েছে। এতকাল পরে ভাগ্নেয়কে দেখে তিনি একেবারে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। মধুসূদনের প্রভূত খ্যাতির কথা পৌঁছেছে তার কানে। তিনি জাতপাত তেমন মানেন না। মধুসূদনের হাত ধরে একেবারে নিজের শয়নকক্ষে নিয়ে গিয়ে একটি পালঙ্ক দেখিয়ে বললেন, ছোটবেলায় এই খাটে তোর মা আর আমি দুই ভাই বোনে শুতুম, তুই এখানে বস মধু। মামা ভাগ্নেতে অনেক সুখ দুঃখের কথা হলো। বংশীধর ঘোষ তার বাড়ির লোকেদের হুকুম দিয়ে বললেন, তার এই বিখ্যাত ভাগ্নেটিকে সমস্ত আহার্য দ্রব্য পরিবেশন করা হবে স্বর্ণপাত্রে। সেই জন্য সিন্দুক খুলে সোনার থালা, ঘটি, বাটি, গিলাস বার করা হলো। কিন্তু অন্তঃপুরের মহিলারা অতখানি উদার হতে পারেন না। তাদের ধারণা, খ্রিস্টান মধুসূদন ছুঁয়ে দিলে সেই সব স্বর্ণপাত্র আর কেউ ব্যবহার করতে পারবে না। তাই গৃহকর্তার অগোচরে অন্য ব্যবস্থা হলো। বংশীধর হঠাৎ একসময় দেখে ফেললেন এক ভৃত্য স্বর্ণগারুর বদলে মাটির কলসি থেকে জল ঢেলে দিচ্ছে মধুসূদনের হস্ত প্রক্ষালনের জন্য। ক্রোধে উন্মাদ হয়ে ছুটে এসে তিনি এত জোরে এক লাথি মারলেন যে মূর্ছিত হয়ে গেল ভৃত্যটি। মহিলাদের উদ্দেশ্য করে তিনি বলতে লাগলেন, ছি, এত নিচু তোমাদের মন! না হয় এক সেট সোনার বাসনই নষ্ট হতো, আমার ভাগ্নের জন্য আমি এটুকু পারি না। মধুসূদন মামার হাত ধরে তাকে থামিয়ে বললেন, মামা করেন কি? মাটিতে আসন পিঁড়ি হয়ে বসে কলার পাতায় 4টি গরম ভাত খেতেই যে আমার সবচেয়ে বেশি আনন্দ হয়, সেই আনন্দ থেকে আমায় বঞ্চিত করেন কেন? মূর্ছিত ভৃত্যটিকে নিজে সেবা করলেন মধুসূদন, তারপর তাকে 10টি টাকা দিলেন। মামা বাড়ি থেকে আবার সাগরদাঁড়িতে ফেরা হলো। মধুসূদনের বেশি সময় কাটে নদী তীরে। নদীর ঘাটলায় বসে তিনি কপোতাক্ষের দিকে চেয়ে বসে থাকেন। দেখে যেন আশ মেটে না। নৌকায় করে যারা যায় তাদের সঙ্গে তিনি ডেকে ডেকে কথা বলেন। তারা কেউ তাকে কবি হিসেবে চেনে না, কিন্তু কোনো জমিদারকে এমন সহজ আন্তরিকভাবে কথা বলতে তারা কখনো শোনেনি। হেনরিয়েটার স্বাস্থ্য ভালো যাচ্ছে না বলে এবার এখান থেকে বিদায় নিতে হবে। শেষবারের মতন বাল্যসঙ্গী নদীটিকে সম্বোধন করে বললেন, কপোতাক্ষ, যে তোমার তীরে পাতার কুটির বেঁধে বাস করতে পারে সেও পরম সুখী। একদিন আমি আবার ফিরে আসব, তোমার কাছেই থাকব, আমায় ভুলে যেও না। কলকাতায় ফিরে মধুসূদন একদিন বন্ধুদের ডেকে বললেন তিনি বিলাতে যাবেন। কৈশোরের সেই স্বপ্ন, অ্যালবিয়ন্স ডিস্ট্যান্ট শোর কতবার তাকে ডেকেছে। এই তো সময় সেই স্বাদ চরিতার্থ করার। রাজনারায়ণ বললেন, সে কি মধু, গ্রন্থকার হিসেবে তোর কত খ্যাতি হয়েছে। লোকেরা এক বাক্যে তোকে বঙ্গের শ্রেষ্ঠ কবি বলে মেনে নিয়েছে। কেউ বলে তুই বঙ্গের মিল্টন, কেউ বলে তুই ভারতের নব কালিদাস। এখন পাঠকেরা তোর কাছ থেকে আরো কত প্রত্যাশা করে। এই সময় তুই দেশ ছেড়ে চলে যাবি? মধুসূদন বলে, সার্থকতা পেয়েছি বলেই তো এখন ছেড়ে যেতে পারি। এসেছে লিখেছি, জয় করেছি। বঙ্গ সরস্বতীকে দিয়েছি অমৃতাক্ষর ছন্দ। তিনি গলায় মালা করে পড়েছেন। যদি ব্যর্থ হতুম তাহলে মোটেই পালাতুম না। আরো চেষ্টা করে দেশের জন্য কিছু না কিছু দিয়ে যেতুম। এখন আমি যেতে পারি বিজয়ী বীরের মতন। কোনো বন্ধুর পরামর্শই গ্রহণ করলেন না মধুসূদন। তিনি যাবেনই। তার প্রধান যুক্তি, এরকম বসে বসে খেলে বিপুল পিতৃ সম্পত্তিও তিনি দুদিনে উড়িয়ে দেবেন। এদেশে কাব্য লিখে তো আর সংসার চলে না। সুতরাং রোজগারের জন্য তিনি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে আসবেন। বিষয় সম্পত্তি সব গচ্ছিত করা হলো মহাদেব সরকার নামে এক ব্যক্তির কাছে। সে মধুসূদনের বিলাতে পড়ার খরচ পাঠাবে এবং মাসে মাসে কলকাতায় হেনরিয়েটাকে দেবে 150 টাকা। মধুসূদনের সবকিছুই তড়িঘড়ি। অর্থের ব্যবস্থা হওয়া মাত্র তিনি টিকিট কিনে ফেলেন জাহাজের। বন্ধুদের মনের মধ্যে একটা ভয় সবসময় উঁকি মারে, কিন্তু কুসংস্কার মনে হবে এই জন্য কেউ কারুকে মুখ ফুটে বলে না। রামমোহন, দ্বারকানাথ ঠাকুর কেউই বিলেতে গিয়ে আর ফিরতে পারেননি। তারপর অবশ্য অনেকে গিয়েছে এবং ফিরেও এসেছে। তবু ওই দুটি মানুষের কথাই বেশি মনে পড়ে। ওদের দুজনের পর বিখ্যাত ব্যক্তি হিসেবে মধুসূদন তৃতীয়। মধুসূদন নিজেও এই কথাটা বোঝেন এবং সেই জন্যই তার বন্ধুদের বলেন,
তোরা কিছু চিন্তা করিস না, আমি ঠিক ফিরে আসব। কিন্তু তোরা আমায় মনে রাখবি তো? চোখের আড়াল হলে কি দেশের মানুষ আমায় ভুলে যাবে? আগামীকাল ক্যান্ডিয়া জাহাজ ছাড়বে। সন্ধ্যার সময় মধুসূদন নিজ বাসভবনে বন্ধু বান্ধব ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে পান ভোজনের জন্য ডেকেছেন। নানা রকম হাস্য পরিহাস হচ্ছে। এর মধ্যে একসময় গঙ্গানারায়ণ মধুসূদনকে ডেকে বললেন, মধু, তুই যে আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, তোর মন কেমন করছে না? তুই এত হাসতে পারছিস কি করে? মধুসূদন বললেন, একটা নতুন কবিতা লিখেছি, তুই শুনবি গঙ্গা? গঙ্গানারায়ণ বলল, শুধু আমায় কেন, সকলকেই পড়ে শোনা না তোর নতুন কবিতা। সকলে নিঃশব্দে একাগ্র হলে মধুসূদন কুর্তার পকেট থেকে একটা কাগজ বার করে বললেন, বায়রনের সেই লাইনটা মনে আছে, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট? সেই মর্মে আমি এটা লিখেছি, আপনারা শুনুন। রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকোনদে। আমার এই অডিও বুকটি এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার এই অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এইরকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, যাতে এর পরের অডিও বুকগুলোর নোটিফিকেশন তোমরা পাও। তাহলে আজ এই পর্যন্তই। পরের পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতন বিদায়।